ক্লাস 12-এর ত্রিমাত্রিক দেশের সরলরেখা স্ট্রেট লাইন ইন 3D এইটা চ্যাপ্টার শুরু করব। এখানে টোটাল 5টা পার্ট আছে। তো সরলরেখা আমরা কিন্তু ক্লাস 11-এও করছিলাম, সেখানে ছিল 2D, আর এই যে এখানে করব আমরা 3D-তে। তো এই পার্টটা কিন্তু ভালো করে করতে হবে, কারণ এখান থেকে একটা বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন কিন্তু থাকে। তো সরলরেখার 5টা পার্ট আছে, 4A, 4B, 4C আর 4D, 4E। তো আজকে আমরা 4A পার্টটা করব। তো প্রথমেই হচ্ছে দেখো সরলরেখা। আমি যদি বলি যে সরলরেখা কাকে বলে, তো সরলরেখার ডেফিনেশনটা কি হবে? তো দেখো, একটা বিন্দু যদি নির্দিষ্ট এক অভিমুখ বজায় রেখে গতিশীল থাকে, তবে সেই বিন্দুর গতিপথ একটি সরলরেখা। এই যে একটা বিন্দু একটা নির্দিষ্ট অভিমুখ, ধরে নাও এই অভিমুখে সে গতিশীল, এই যে এই অভিমুখে সে গতিশীল, একটা নির্দিষ্ট অভিমুখ বজায় রেখে গতিশীল হয়, তবে এটা একটা কি ফর্ম করবে? সরলরেখা। আমি যদি বলি যে এই বিন্দুটা এইভাবে যাচ্ছে, তাহলে সেটা কি একটা সরলরেখা হবে? একটা দিকে যাচ্ছে, কিন্তু কিন্তু কে কে একটা নির্দিষ্ট অভিমুখ বজায় রেখে কিন্তু সে গতিশীল হচ্ছে না, সেই জন্য এইটা কিন্তু সরলরেখা, এটা কিন্তু সরলরেখা না। ঠিক আছে? তো সরলরেখা সমীকরণের আমরা বিভিন্ন আকার শিখব। তো উপরে এই জন্য দেখো লিখে দিলাম যে সরলরেখা সমীকরণের বিভিন্ন আকার, বিভিন্ন আকারের মধ্যে একটা আকার হবে তোমার ভেক্টর আকার। তো প্রথমটা হলো এ নাম্বার দিই, 1 মিনিট, ভেক্টর আকার। তাহলে সরলরেখার একটা আকার পাবো, মানে এই যে এখানে একটা বিন্দু যে নির্দিষ্ট অভিমুখ বজায় রেখে যে গতিশীল হলো, সেই গতিশীল বিন্দুর গতিপথটাই হলো কি একটা সরলরেখা। তো সরলরেখার একটা আকার আছে, কি আকার? ভেক্টর আকার। ভেক্টর আকারটা কি বলছে? যে কোনো নির্দিষ্ট বিন্দুগামী, কোনো নির্দিষ্ট বিন্দুগামী বলছে যার অবস্থান ভেক্টর, ব্র্যাকেটে লিখে দেই যার অবস্থান ভেক্টর, ব্যাপারটা বুঝতে হবে। অবস্থান ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুগামী যার অবস্থান ভেক্টর, এখানে দিলাম হচ্ছে এ ভেক্টর। বলছে যে সরলরেখা, কোনো নির্দিষ্ট বিন্দুগামী যে সরলরেখা এই যে আর একটা ভেক্টর বি ভেক্টর, বলছে এই ভেক্টরের সাথে সমান্তরাল, ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টর সমীকরণ, তার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এই ফর্মটা মনে রাখবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। আসছি সব, এটা বক্স করে দিই, এই বক্সের জিনিসটা মনে রাখবে, যেখানে যেখানে টি হলো বাস্তব প্যারামিটার, বাস্তব, টি এর জায়গায় তুমি এসও ব্যবহার করতে পারো, একটা আর কি ধ্রুবক, বাস্তব প্যারামিটার। তো কি বলছে ভেক্টর আকারটা? কোনো সরলরেখার ভেক্টর আকারটা বলছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেই বিন্দুটা হচ্ছে যার অবস্থান ভেক্টর হলো আর ভেক্টর, যে সরলরেখা বি ভেক্টরের সাথে সমান্তরাল, তার ভেক্টর আকারটা হবে বা সমীকরণটি হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু কি বি ভেক্টর। আমি একটা ছবিতে বোঝাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমরা যা কিছু করব 3Dতে মানে এখানে কি এক্স ওয়াই জেড অ্যাক্সিস থাকবে, তাহলে এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, আর এটা হলো জেড অ্যাক্সিস। ভালো করে বুঝবে কি বলছে। বলছে এই যে সরলরেখাটা, এটা হলো একটা সরলরেখা, এই সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী, ধরে নাও এ একটা বিন্দু আছে, তাহলে বিন্দুটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধরে নাও এ একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি বললাম যে x1, y1 আর z1। তাহলে এইখানে এই বিন্দুটার আমি অবস্থান ভেক্টর দিলাম, তার মানে এ ভেক্টর যদি আমি দিই, তাহলে এ ভেক্টর মানে কি x1i প্লাস y1j প্লাস y1j প্লাস z1 কি, তাহলে এ ভেক্টর বলতে এখানে এ বিন্দুটার অবস্থান ভেক্টর বোঝাচ্ছে। বোঝা গেছে? এ যদি বিন্দু x1 y1 z1 হয়, তাহলে এ ভেক্টর মানে x1i প্লাস y1j প্লাস z1 কে বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট বিন্দুগামী যার অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর। তাহলে এই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী যার অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর,
এবার বলছে এই সরলরেখাটা এই বি ভেক্টরের সাথে সমান্তরাল, বি ভেক্টরের সাথে সমান্তরাল। তাহলে বলছে এই সরলরেখাটার ভেক্টর আকার হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। কি করে হয় দেখো, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর সবসময় কি মূল বিন্দুর সাপেক্ষে হয়। তাহলে এই যে এটা হলো ও এ ভেক্টর, তাহলে এখানে হিঞ্জ দেই কিছুটা, জাস্ট মনে রেখো, এটা মনে রাখলেই হবে। এটা হিঞ্জ কি করে হয় দুই একটা দেখালে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো ওয়ে ভেক্টরটা যেটা আছে না, ওয়ে ভেক্টর, সেটাই হলো এখানে এ ভেক্টর। তাহলে এইখানে এই সরলরেখার উপর একটা বিন্দু ধরে নিই পি। তাহলে যদি আমি পি ধরি আর ওপি আমি নাম দেই হচ্ছে আর ভেক্টর, ওপিটা নাম দিলাম কি আর ভেক্টর, তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক কত হলে ধরা যাবে বলো তো? পি বিন্দুটা না আমরা যখন 3D-তে যদি ধরি এক্স ওয়াই জেড, তাহলে আর ভেক্টরটা এখানে কি অ্যাকচুয়ালি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে। তো পি বিন্দু যে ধরলাম, পি বিন্দুর অবস্থান ভেক্টরটা অ্যাকচুয়ালি ধরলাম কত? আর ভেক্টর। আর ভেক্টর মানে আমরা জানি, আর ভেক্টর মানে আমরা কি জানি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তার মানে পি বিন্দুটার যে অবস্থান ভেক্টর আমি ধরলাম, ওপি ভেক্টরটা এখানে হয়ে গেল আর ভেক্টর, ওপি ভেক্টরটা হয়ে গেল আর ভেক্টর। এবার এ থেকে পিতে আমি ডিরেকশন দিই, যেহেতু ভেক্টর ফর্মে করছি। এবার দেখো তো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা বলছে পরস্পর কি সমান্তরাল। তাহলে এখানে বি ভেক্টরটা আর এই যে এপি যে সরলরেখাটা, এপি যে সরলরেখা, সেই সরলরেখাটা আর বি ভেক্টরের যে সরলরেখা, এই দুইটা বলছে সমান্তরাল। এবার আমি যদি বলি যে এ বি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা, এবি সরলরেখা আর সিডি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, কি ফর্ম করবে? যদি আমি দেখাতে পারি যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু সিডি ভেক্টর, অথবা সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এবি ভেক্টর, এই কন্ডিশন হোল্ড করলে, এবার এই কন্ডিশনটার দ্বারা আমি কি এইভাবে বলতে পারি এটা হলো ধরে নাও সিডি আর এটা হলো এবি। তাহলে এখানে যেহেতু সমান্তরাল, তাহলে এপি যে ভেক্টরটা, এপি ভেক্টরটা সাম স্কেলার ইন্টু এই যে এবি ভেক্টরটা, সাম স্কেলারটা আমি এখানে টি ধরলাম, সাম স্কেলারটা আমি টি ধরলাম, টি ইন্টু বি ভেক্টর, টি ইন্টু বি ভেক্টর। আর এপি ভেক্টর যদি আমি এর পজিশন ভেক্টর দ্বারা বের করি, তাহলে ওপি ভেক্টর মাইনাস ওই ভেক্টর ইজ ইকুয়াল টু টি ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, তাহলে ওপি ভেক্টর মানে কি আর ভেক্টর, আর ওয়ে ভেক্টর মানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু টি বি ভেক্টর। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত পাচ্ছে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। বুঝতে পারলে? তাহলে কোনো কি বুঝলাম, কোনো একটা সরলরেখা যদি নির্দিষ্ট বিন্দুগামী হয় যার অবস্থান ভেক্টর এ ভেক্টর, তাহলে সেই সরলরেখার ভেক্টর আকারটা হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। জাস্ট তোমরা এটা মনে রেখো। আর কি করে হলো একটা দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইবার আর একটা আকার পাই আমরা, সেটা হলো কার্তেশীয় আকার। সেই আকারটাকে কি বলি? কার্তেশীয় আকার। কার্তেশীয় আকারটা কি বলছে? কার্তেশীয় আকারটা বলছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর জেড ওয়ান বলছে বিন্দুগামী, বিন্দুগামী যে সরলরেখার, যে সরলরেখার দিক অনুপাত, যে সরলরেখার দিক অনুপাত মানে ডিরেকশন রেশিওগুলো বলছে এ বি সি, তার কার্তেশীয় আকার, তার কার্তেশীয় আকার। দেখো যে সরলরেখার দিক অনুপাত এবিসি কার্তেশীয় আকার, এটা কী করে হয় না হয় আমি এগুলো আর ডিটেলসে যাব না, জাস্ট আকারটা মনে রেখো। এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে বি ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই হচ্ছে সি। এই আকারটা মনে রেখো। তাহলে কোনো একটা সরলরেখার যদি আমি কোনো একটা, এটা সরলরেখার যদি একটা বিন্দু দিয়ে যায়, তার মানে ধরে নাও এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, যদি জেড ওয়ান বিন্দুগামী, আর যদি এই সরলরেখাটার ডিআরএসগুলো আমি জানি, ডিরেকশন রেশিওগুলো এ বি সি হয়, তাহলে এই সরলরেখাটার কার্তেশীয় আকারটা এই যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তাহলে এইখানে আমি 1 নং আকারটা দিই, 1 নং। তাহলে 1 নং যে আকারটা, সেই আকারটা হলো কি কার্তেশীয় আকার। এখানে নোট করে একটা জিনিস মনে রাখবে, এই সরলরেখার এই কার্তেশীয় আকারটা অনেক সময় এইভাবে বলা থাকে যে সরল 1 নং আকারটিকে
1 নং আকারটিকে প্রতিসম আকার বলে, প্রতিসম আকারও বলে। তাহলে কোনো সরলরেখার কার্তেশীয় আকার যা, প্রতিসম আকারও তাই। বুঝতে পারলে? কোনো সরলরেখার কার্তেশীয় আকারও যা, প্রতিসম আকারও যা। যদি বলে যে কোনো একটা সরলরেখা x1 y1 z1 বিন্দুগামী এবং সেই সরলরেখার দিক অনুপাত abc, সেই সরলরেখার প্রতিসম আকারটি বের করো, তখন কিন্তু x - x1 by a is equal to y - y1 by b is equal to z - z1 by c। বোঝা গেছে? প্রতিসম আকার, কার্তেশীয় আকার, ব্যাপারটা একই। এবার আর একটা জিনিস শিখবো যে কোনো সরলরেখার দুই বিন্দু আকার। কোনো সরলরেখা যদি দুই বিন্দু হয় তখনও কিন্তু দুইটা আকার পাবো আমরা। একটা হলো ভেক্টর আকার আর একটা হলো তোমার কার্তেশীয় আকার বা প্রতিসম আকার। তো ভেক্টর আকারটা কি? ভেক্টর আকার দেখা যায়? ঠিক আছে। তো ভেক্টর আকারটা দুই বিন্দুর ক্ষেত্রে কি বলছে? যে দুটি নির্দিষ্ট বিন্দুগামী দুইটা নির্দিষ্ট বিন্দুগামী থাকবে। যদি তাদের নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে যাদের অবস্থান ভেক্টর একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। বলছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী যাদের অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর ও বি ভেক্টর। বলছে সরলরেখার ভেক্টর সমীকরণ হয় এ ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু, আগেরটা দেখো এখানে এ ভেক্টর ছিল প্লাস টি ইন্টু বি ভেক্টর ছিল। আগেরটার ক্ষেত্রে যখন একটা বিন্দু টি ইন্টু বি ভেক্টর, এখানে বি ভেক্টরটা হয়ে যাবে তখন বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তখন কি বলতো, এই ভেক্টর ফর্মটা বোঝাবে যে এই যে ভেক্টর আকারটা পেলাম বা ভেক্টর সমীকরণটা পেলাম, এ ভেক্টর মানে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এই যে ভেক্টরের বিয়োগ ফলে একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের সমান্তরাল। মনে রাখবে দুটি নির্দিষ্ট বিন্দুগামী যাদের অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর ও বি ভেক্টর, তাহলে সরলরেখার ভেক্টর সমীকরণটা হবে এ ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেখানে টি হলো একটা প্যারামিটার, যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার। আর একটা কথা, এই যে টি হলো একটি বাস্তব প্যারামিটার, এটা কিন্তু লিখতেই হবে। বাস্তব প্যারামিটার এটা কিন্তু লিখতেই হবে কোনো একটা ভেক্টর আকার সমীকরণে, ঠিক আছে? বাস্তব প্যারামিটার বা রাশি যেটাই লেখো না কেন। এবার আর একটা আকার পাবো, সেই আকারটা হলো, এক মিনিট, কার্তেশীয় আকার। তাহলে একটা হলো ভেক্টর আকার আর একটা হলো কার্তেশীয় আকার। কার্তেশীয় আকার এখানে কি দুই বিন্দুগামী, সরলরেখাটা দুইটা বিন্দু দিয়ে গেছে, তার মানে কার্তেশীয় আকারে x1 y1 z1 ও x2 y2 z2 এত বিন্দু দুটির বলছে সংযোজক সরলরেখার কার্তেশীয় সমীকরণ। ভালো করে বোঝো। এখানে দেখো দুটি নির্দিষ্ট বিন্দুগামী, যদি বিন্দুটা x1 y1 z1 x2 y2 z2 হয়, তাহলে এ ভেক্টরটা কি হবে? x1i প্লাস y1j প্লাস z1k, আর বি ভেক্টরটা হবে x2i প্লাস y2j প্লাস z2k। এবার এটাই কিন্তু ভেক্টর আকারে আমরা লিখবো না, এটা হচ্ছে কার্তেশীয় আকারে লিখবো। তখন বলছে যে এটা হয়ে যাবে x মাইনাস x1 বাই হচ্ছে x2 মাইনাস x1, মনে রেখো, y মাইনাস y1 বাই হচ্ছে y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই হচ্ছে এখানে z2 মাইনাস z1। এই আকারটা, হ্যাঁ, এই আকারটা কিন্তু হচ্ছে কি কার্তেশীয় আকার। এক বিন্দু হলে কি হতো, x মাইনাস x1 বাই হলো এখানে কি ডিআরএস গুলো এ বি সি,
ABC কি না? এবার দুইটা বিন্দুর ক্ষেত্রে যদি আমি বলি যে দুটি বিন্দুগামী সংযোগ সরলরেখার DRS গুলো বের করো, তাহলে A কিভাবে বের করতে? এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বিয়োগ, মানে x2 থেকে x1 বিয়োগ। B কিভাবে বের করতে? y2 থেকে y1 বিয়োগ। C কিভাবে বের করতে? z2 থেকে z1। তাহলে এইটাই কিন্তু দেখো ABC। তাহলে কোনো একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যদি যায় x1 y1 z1, আর যার যদি DRS গুলো জেনে যায়, তাহলে তার কার্তেশীয় আকারটা কিন্তু এইরকম হবে, x মাইনাস x1 বাই হচ্ছে x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ইজ ইকুয়াল টু বাই হচ্ছে y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। এই কার্তেশীয় আকারটার এখানে লিখে দিই যে এটাকেও কিন্তু হচ্ছে প্রতিসম আকারও বলে। তাহলে দুই বিন্দুর ক্ষেত্রেও এবং এক বিন্দুর ক্ষেত্রেও আমরা দুইটা আকার শিখলাম, একটা হলো ভেক্টর আকার আর একটা হলো কার্তেশীয়। এটা হলো দুই বিন্দুর ক্ষেত্রে, এটা হলো দুই বিন্দুর ক্ষেত্রে, আগেরটা হলো এক বিন্দুর ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হলো সরলরেখার ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর। আবার বলছে তার বিপরীত, মানে একবার ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কি করে রূপান্তর করব, আর একবার কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণে কি করে রূপান্তর করব, এই জিনিসটা শিখবো। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কোশ্চেনের মধ্যে তোমাকে কোথাও কোথাও এরকম করে বলবে যে ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে সরলরেখার সমীকরণটি রূপান্তর করো। তাহলে প্রথমে আমরা শিখবো হচ্ছে ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর। এখানে লিখি ভেক্টর আকার থেকে, এইভাবে লিখি ভেক্টর আকার থেকে, কালিটা বেশি বোঝা যাচ্ছে না, এক মিনিট। ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকার, কার্তেশীয় আকার। যতক্ষণ না অঙ্ক করবে ততক্ষণ এই জাতীয় জিনিসগুলো মাথায় ঢুকবে না। ঠিক আছে, একটু বোঝো, বুঝলেই এগুলো যখন আমরা অনেক অঙ্ক করব তখন ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা একটা ভেক্টর সমীকরণ কি জানি, ধরি ভেক্টর আকারটা কি জানি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। এবার আমাকে এইখানে এই যে ভেক্টর আকারটা নিলাম কোনো একটা সরলরেখার, তাহলে এটা দেখো একটা বিন্দু দিয়ে গেছে এবং কি বি ভেক্টরের সমান্তরাল। তাহলে এই যে এই সমীকরণ থেকে আমাকে এক বিন্দুগামী কোনো একটা সরলরেখার কার্তেশীয় আকারে নিয়ে যেতে হবে। তাহলে এক বিন্দুগামী কোনো সরলরেখার কার্তেশীয় আকার মানে এক্স মাইনাস x1, আর বাই এখানে কি এ ছিল ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস y1 বাই হচ্ছে বি ইজ ইকুয়াল টু জেড মাইনাস z1 বাই হচ্ছে কি সি। তাহলে এই আকারে আমাকে নিয়ে যেতে হবে। তো এইখান থেকে আমরা এই আকারে যাব, তো ডাইরেক্ট যাওয়া যায় এবং কি করে হয় আমি ওটা দেখাচ্ছি। কি করে ডাইরেক্ট হয় ওটা পরে বলছি। তো এখানে কতগুলো জিনিস তোমাকে ধরে নিতে হবে, কতগুলো জিনিস তোমাকে ধরে নিতে হবে। যদি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর হয়, যেখানে আর ভেক্টরটা কি ছিল বলো তো, পি ভেক্টর ছিল না, তাহলে আর ভেক্টর সমান সমান আমরা আগের চ্যাপ্টারও এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে এই আকারটা কিন্তু ধরে নিয়েছিলাম, কারণ এটা পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুটা হলো এক্স ওয়াই জেড, তাহলে আর ভেক্টর কি হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবার এ ভেক্টরটা কি, এ ভেক্টরটা হলো একটা নির্দিষ্ট বিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দুগামী যার অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর। তাহলে এ ভেক্টরটা হবে এক্স ওয়ান আই প্লাস একটা বিন্দু ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তাহলে ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে। এইবার বি ভেক্টরটা আমি ধরে নিচ্ছি যে এটাও তো একটা ভেক্টর, তাহলে কোনো একটা বিন্দু দিয়ে গেছে, তাহলে এখানে ধরে নিলাম যে এক্স কি ধরি এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে ধরলাম। তাহলে এটা এক নং দিই। তো এক নংয়ে যদি আমি পুট করি, এক নং থেকে এইভাবে লিখি, এক নং থেকে কি পাচ্ছি দেখো তো, আর ভেক্টর মানে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইজ ইকুয়াল টু এ ভেক্টর মানে হচ্ছে এখানে এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে প্লাস টি ইন্টু এই যে প্যারামিটারটা বি ভেক্টর হলো এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে। এবার এইদিকে যা আছে থাক, এইখানে দেখো আই, আই যদি কমন নিই, এখানে একটা আই আছে এখানে একটা আই আছে, তাহলে এখানে কি লেখা যাবে এক্স ওয়ান প্লাস টি ইন্টু এক্স টু আই লেখা যাবে। জে যদি কমন নিই ওয়াই ওয়ান প্লাস টি ওয়াই টু জে, ঠিক আছে, জেড ওয়ান প্লাস টি জেড টু কে, এটা লেখা যাবে। তো এবার এটা লিখে কি সুবিধা হলো এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে
সরি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এবার না তুলনা করব, দেখো আই জে কে উভয় দিকে আছে, এবার তুলনা করব। তাহলে এখানে লিখি তুলনা করে পাই, তুলনা করে পাই। যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি, এক্স ইজুকাল টু কী পাচ্ছি, এক্স ওয়ান প্লাস টি এক্স টু। তো এখান থেকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান ইজুকাল টু টি এক্স টু। এই লাইন থেকে আমি এই লাইনে আসবো এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এক্স টু, আর এখানে হলো টি, লেখা যায়। এবার যদি আমি ওয়াইটা কমন নিই, ওয়াই ইজুকাল টু, তাহলে যেটা তুলনা করলে কি হবে, ওয়াইয়ের সাথে কোনটা সমান, ওয়াই ওয়ান প্লাস টি ওয়াই টু। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এটা ওইদিকে নিয়ে গেলাম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজুকাল টু টি ওয়াই টু, আর এখান থেকে লিখবো হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু ইজুকাল টু হলো টি। জেড ইজুকাল টু, দেখো জেড ওয়ান প্লাস টি জেড টু। তাহলে এবার এই জেড ওয়ানটা এদিকে নিয়ে যায়, জেড মাইনাস জেড ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে টি জেড টু। তো দেখো জেড মাইনাস জেড ওয়ান বাই হচ্ছে জেড টু ইজ ইকুয়াল টু হচ্ছে টি। এই তিনটাকে যদি মার্চ করি, একসাথে করি, তাহলে কি হবে, তাহলে হবে তোমার এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু। তাহলে জেড মাইনাস জেড ওয়ান এটাই হচ্ছে তোমার কি জেড টু। তাহলে এই আকারটা কি আকার, এই আকারটা হলো তোমার কার্তেশীয় আকার। তাহলে আমি কোনো ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকারে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। এবার অনেকে বলবে যে এখানে তো এ বি সি ছিল, কার্তেশীয় আকারে আমরা কি শিখছিলাম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তাহলে এ বি সি গুলো তো এখানে ডি এর ছিল। তার মানে কি বি ভেক্টরের যে বিন্দুগুলো থাকবে এক্স টু ওয়াই টু জেড টু নিয়ে বি ভেক্টরটা যে তৈরি হবে, এইটাই এ হিসেবে কাজ করবে, এইটা বি হিসেবে কাজ করবে, এটা কি সি হিসেবে কাজ করবে। দেখো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ বলতে এখানে এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি, সি বলতে এখানে জেড টু। এবার ডাইরেক্ট কী করে মনে রাখবো, ডাইরেক্ট এভাবে মনে রাখবো, যেহেতু আমার কার্তেশীয় আকারটা নিয়ে যেতে হবে, একটা বিন্দু লাগবে, সেই বিন্দুটা কি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা কোথায় পাবো, এই ভেক্টরটা যেটা দেওয়া থাকবে, এবং এ ভেক্টরের যে বিন্দুগুলো সেই বিন্দুগুলো এখানে বসাই দেবো ডাইরেক্ট, যদি এখান থেকে এখানে যেতে চাও। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের যে বিন্দুগুলো উপরে হয়ে যাবে এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান। এবার এবিসি তো লাগবে, এবিসি কোথার থেকে পাবো, এই যে বি ভেক্টরের যে বিন্দুগুলো বি ভেক্টর নিয়ে গঠিত সেগুলো এখানে বসাই দেবো। ঠিক আছে, এই যে এক্স টু এখানে বসাই দেবো, ওয়াই টু এখানে বসাই, জেড টু এখানে বসাই দেবো, হয়ে গেল। তাহলে একটা উদাহরণ যদি বলি আমি, একটা উদাহরণ ধরে নাও সরলরেখার ভেক্টর আকারটা এরকম আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস টু কে প্লাস টি ইন্টু টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে। আমি বললাম যে এখান থেকে তোমার কার্তেশীয় আকারে নিয়ে আসো। তাহলে কি করে, এই যে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তাহলে এখানে আমার লাগে একটা বিন্দু কি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। তো তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান কোথায় পাবো, এ ভেক্টরটা থেকে। তাহলে এখানে এ ভেক্টর ওয়ান টু, ওয়ান ওয়ান টু না, ওয়ান ওয়ান টু। আর এ বি সি কোথায় পাবো, এ বি সি কোথায় পাবো, এ বি সি হলো টু থ্রি ফোর। তাহলে যদি আমি কার্তেশীয় আকারে নিয়ে যেতে চাই, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এখানে ওয়ান বাই এ বলতে এখানে টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে থ্রি ইজ ইকুয়াল টু জেড মাইনাস টু বাই হচ্ছে ফোর। এই যে ডাইরেক্ট এখান থেকে এখানে। ঠিক আছে, বুঝতে পারলে। এবার উল্টাটা শিখবো যে কার্তেশীয় আকার যদি থাকে তাহলে ভেক্টর আকারে কি করে নিয়ে আসবো এক বিন্দুর ক্ষেত্রে। তাহলে ধরি কার্তেশীয় আকারটা কি, কার্তেশীয় আকারটা হলো কোনো একটা বিন্দুর ক্ষেত্রে এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এখানে এক্স টু ধরলাম, কার্তেশীয় আকারটা ধরলাম এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই হচ্ছে জেড টু। ধরতেই পারি, কারণ এ বি সি এগুলো হলো দিক অনুপাত, আর দিক অনুপাত একটা কিন্তু সংখ্যা, আর সংখ্যাগুলো এখানে বিন্দু হিসেবে আমি রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে এটা হলো কার্তেশীয় আকার, আমার টার্গেট থাকবে এটাকে যে করেই হোক এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর এইরকম আকারে নিয়ে আসার জন্য। ডাইরেক্ট আনা যায়, তো কি করে হয় পরে ওইটা আসি। তাহলে যদি কার্তেশীয় আকার এটা হয়, এখানে না একটা কনস্ট্যান্ট সবসময় ধরে নিবে, এখানে টি ধরি।
ঠিক আছে, কার্তেশীয় আকারটা হলো এইখানে ধরি লেখাটা কেমন হলো, এইখানে লিখে হচ্ছে কার্তেশীয় আকার হলো এটা। কার্তেশীয় আকার যদি এটা হয় কার্তেশীয় আকার, তাহলে কার্তেশীয় আকার সমান সমান টি ধরে নিব। তাহলে এখানে দেখো তো এইটা টি এর সাথে সমান, এটাও টি এর সাথে সমান, এটাও টি এর সাথে সমান, তার মানে আমি এখানে লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু ইজ ইকুয়াল টু টি। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলে এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে টি এক্স টু। তাহলে এক্স কত বেরোবে, এক্স হবে তোমার এক্স ওয়ান প্লাস টি এক্স টু। তাহলে এক্স বের হলো এক্স ওয়ান প্লাস টি এক্স টু, আর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই টু ইজ ইকুয়াল টু টি। এখান থেকে ওয়াইটা ডাইরেক্ট লিখছি ওয়াই ওয়ান প্লাস টি ওয়াই টু। জেড মাইনাস জেড ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই হচ্ছে জেড টু ইজ ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে এখানে জেড কত হবে, জেড হবে জেড ওয়ান প্লাস টি জেড টু। এবার ভেক্টর সমীকরণে আমার আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর লাগবে। আমরা জানি আর ভেক্টর মানে কি, আমরা জানি আর ভেক্টর মানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এক্স কত আবার, এক্স বলছে এই যে এক্স বলতে কত, এক্স ওয়ান প্লাস টি এক্স টু, এক্স ওয়ান প্লাস টি এক্স টু। এখানে হলো আই, ওয়াই কত, ওয়াই ওয়ান প্লাস টি ওয়াই টু, জেড কত, এখানে একটা জে হবে তাই না, জে হবে, হ্যাঁ, জেড ওয়ান প্লাস টি জেড টু, এখানে হবে কে। এবার এগুলো গুণ করে দিই, এই যে আই দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে কি হবে এক্স ওয়ান আই প্লাস টি এক্স টু আই, একটু ভেঙে ভেঙে করাই, তাহলে ওয়াই ওয়ান জে প্লাস টি ওয়াই টু জে প্লাস জেড ওয়ান কে প্লাস টি জেড টু কে। এবার দেখো এইটা এইটা আর এইটা একসাথে করি, তাহলে এখানে কি হবে এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে প্লাস, আর এইখানে দেখো তো এই যে গোল দিচ্ছি এখানে এইটা এইটা আর এইটা, এখানে কি কমন যায়, টি কমন যায় না, টি যদি কমন যায় তাহলে এটা কি হয়ে যায় এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে। তাহলে এই যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো এইরকম ফর্মে আসলো, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা হয়ে গেল তোমার এ ভেক্টর আকার, আর এটা হলো টি ইন্টু বি ভেক্টর আকার। তাহলে এই আর ভেক্টর ইজ ইকুয়াল টু এইটাই কিন্তু তখন কি ভেক্টর আকারে চলে আসলো। এ ভেক্টর মানে হচ্ছে এখানে এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে প্লাস টি ইন্টু এইটা হলো বি ভেক্টর। এবার ডাইরেক্ট এখান থেকে এখানে কি করে আসবো, ডাইরেক্ট ধরে নাও আমি আসতে যাচ্ছি, তাহলে উপরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুটা হবে এ ভেক্টর। দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান কে, এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে প্লাস টি ইন্টু নিচে যেগুলো থাকবে সেটাই হলো বি ভেক্টর। বুঝতে পারলে, তাহলে এটা হলো তোমার ভেক্টর আকার। যদি একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরে নাও আমি তোমাকে বললাম যে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই মাইনাস টু বাই ফাইভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস ফাইভ বাই সেভেন। এখানে আমি তোমাকে বললাম যে ভেক্টর আকারে নিয়ে আসো, তাহলে ভেক্টর আকার এটা হলো কার্তেশীয় আকার উপরেরটা, তাহলে ভেক্টর আকার কি হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এই যে উপরেরগুলো নিয়ে এ ভেক্টর গঠিত, তার মানে হবে ওয়ান আই মানে আই প্লাস টু জে প্লাস ফাইভ কে প্লাস টি ইন্টু নিচেরগুলো এই যে থ্রি আই প্লাস ফাইভ জে প্লাস সেভেন কে। আমি একবারে দেখা দিতে পারতাম কিন্তু কি করে হয় উপরের লাইনে কিন্তু দেখালাম। ঠিক আছে, এইটা হলো তোমার কোনো একটা সরলরেখার ভেক্টর আকার কার্তেশীয় আকার থেকে। হ্যাঁ, এবার তোমাকে যদি এমসিকিউ দেয় যে কার্তেশীয় আকার থেকে ভেক্টর আকার নিয়ে আসো বা 1 নাম্বারের দেয় তখন কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। এবার যদি তোমাকে এই কোশ্চেনটা 4 নাম্বারের দেয় তখন কিন্তু এইভাবে করতে হবে। ঠিক আছে, আমি আসবো ওগুলো অঙ্কই। এখানে কি বলছে দেখো পরের যে পয়েন্টটা, যে ত্রিমাত্রিক দেশে 3Dতে তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত। সমরেখ হওয়ার শর্ত মানে ধরে নাও এখানে একটা বিন্দু আছে এ, যার স্থানাঙ্ক হলো x1 y1 আর z1। এখানে একটা বিন্দু আছে বি, যার স্থানাঙ্ক হলো x2 y2 z2। আর এখানে একটা বিন্দু আছে ধরে নাও সি, x3 y3 আর হচ্ছে z3। বলছে এই তিনটে বিন্দু সমরেখ মানে কি, একই রেখায় যদি থাকার শর্তটা কি। তাহলে বলছে এখানে মনে রেখো যে x1 y1 z1
x2 y2 z2 ও x3 y3 z3 বলছে এই বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত x1 মাইনাস x2 বাই হচ্ছে x2 মাইনাস x3 ইজুকাল টু যদি এরকম হয় যে y1 মাইনাস y2 বাই হচ্ছে y2 মাইনাস y3 ইজুকাল টু z1 মাইনাস z2 বাই হচ্ছে z2 মাইনাস z3। এই যে রেশিওগুলো যদি সমান হয়, আর একভাবেও দেখানো যায়, আর একটা মেথডও কিন্তু তুমি আগের নিয়মে করতে পারো। এবি ভেক্টরটাকে বের করবে, এবি একটা ভেক্টর পাবে, এবি ভেক্টর একটা সামথিং পাবে, আর বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কিছু পাবে। ঠিক আছে, এবি ভেক্টর বের করবে আর হচ্ছে বিসি ভেক্টর বের করবে। এবি ভেক্টরটা কি করে বের করবে? পজিশন ভেক্টর দ্বারা, মানে আমি বলতে যাচ্ছি ওবি ভেক্টর থেকে ওএ ভেক্টরটা বিয়োগ করলেই না এবি ভেক্টরটা পাবে। এবার বিসি ভেক্টরটা কি করে পাবে? ওসি ভেক্টর থেকে ওবি ভেক্টরটা বিয়োগ করলেই পাবে। এবার ওএ ভেক্টর কি? ওএ ভেক্টর হলো x1i প্লাস y1j প্লাস z1k, আর x2i প্লাস y2j প্লাস z2k হলো ওবি ভেক্টর, আর ওসি ভেক্টর হলো x3i প্লাস y3j প্লাস z3k। তাহলে এবি ভেক্টর বের করবে আর হচ্ছে বিসি ভেক্টর বের করে। এবার যদি আমি দেখাতে পারি যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু বিসি ভেক্টর, তাহলেও না বলা যাবে এ বিসি বিন্দু তিনটি কি সমরেখ, অথবা বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এবি ভেক্টর, তখনও কিন্তু আমি বলতে পারবো যে এ বি সি বিন্দু তিনটি কি সমরেখ। তুমি এভাবেও দেখাতে পারো যে তাদের রেশিওগুলো সমান, আর এভাবেও দেখাতে পারো, দুইটা মেথডই কিন্তু করতে পারো। আর একটা জিনিস, যে এই যে 3Dতে এক্স ওয়াই আর জেড, এখানে একটা নোট করে লিখে দিই, এটা হলো মূলবিন্দু। আচ্ছা, মূলবিন্দু স্থানাঙ্ক 3Dতে কী হয়? 0,0। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যে সরলরেখাটা পাবো তার ডিআরএস কী হবে? এক্স অক্ষে বরাবর সরলরেখাটার ডিআরএস কী হবে? ডিআরএস দেখবে এক্স অক্ষ বরাবর ডিআরএসগুলো মনে রেখো 1 0 0, এগুলো দিক অনুপাত ছিল। ওয়াই অক্ষের ডিআরএসগুলো এখানে ছবিতেই আমি লিখে দিলাম। হ্যাঁ, তাহলে নোট হলো এরকম যে এখানে যদি মূলবিন্দু হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর যে সরলরেখাটা পাবো তার ডিআরএস হবে 0 1 0, দিক অনুপাত আর ডিআরএস কিন্তু সেম। জেড অক্ষ বরাবর 0 0 1। ঠিক আছে, এই কনসেপ্টগুলো কিন্তু একটু জানা দরকার। এরপর আমাদের কিন্তু একদম পার্ট কত, এটা এক্সারসাইজ প্রশ্নমালা 4-এ যেতে হবে। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে যে এক্স অক্ষের কার্তেশীয় আর ভেক্টর সমীকরণ লেখো। এইবার তোমাদের মনে কোশ্চেন যে কার্তীয় সমীকরণ আর ভেক্টর সমীকরণ কোনো একটা সরলরেখার যদি তৈরি করতে হয় তাহলে কার্তেশীয় আকার হতে হলে একটা বিন্দু দিয়ে যেতে হবে এবং একটা ডিআরএস লাগবে। তাহলে কার্তেশীয় আকার হতে হলে একটা সরলরেখার একটা বিন্দু অথবা দুই বিন্দু হতে পারে, এক বিন্দু হতে পারে। এখানে এক বিন্দুর ক্ষেত্রে আমি বলছি যে একটা বিন্দু দিয়ে যেতে হবে, যা স্থানাঙ্ক থাকতে হবে x1 y1 z1 যদি স্থানাঙ্ক হয়, আর যদি তার ডিআরএস আমি জেনে যাই, ডিআরএস যদি জেনে যাই ABC, তাহলে এই সরলরেখাটার কার্তেশীয় আকারটা হবে x মাইনাস x1 বাই হচ্ছে a, y মাইনাস y1 বাই হচ্ছে b, z মাইনাস z1 বাই হচ্ছে c। এবার যদি আমি কার্তেশীয় আকার যেতে পারি তাহলে সহজেই আমি ভেক্টর আকারে যেতে পারবো, কার্তেশীয় আকার থেকে ভেক্টর আকার। আমাদের টার্গেট হবে কার্তেশীয় আকারটাকে বের করা, তারপর হবে সেই সমীকরণ থেকে ভেক্টর আকারটা নিয়ে আসা। এবার এখানে বলছে এক্স অক্ষের কার্তেশীয় আর হচ্ছে কি ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এক্স অক্ষের যদি আমি চিন্তা করি, ধরে নাও আমি এটা এক্স অক্ষ দিলাম, এটা হলো ওয়াই অক্ষ, অ্যাক্সিসটা চেঞ্জ করে দিলাম, এটা হলো জেড। তাহলে এক্স অক্ষের মানে কি? এক্স অক্ষের কার্তেশীয় ও ভেক্টর সমীকরণ মানে এক্স অক্ষের দিকে যে সরলরেখা গেছে বা এক্স অক্ষ যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটার কি কার্তেশীয় আর ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে। এবার দেখো তো এই 3Dতে এই যে সরলরেখাটা এক্স অ্যাক্সিস বরাবর, আমি কিন্তু তার ডিআরএসগুলো জানি কত 1 0 0, তার মানে এবিসি পেয়ে গেলাম। একটা বিন্দু দিয়ে যেতে হবে, তাহলে একটা বিন্দু এই সরলরেখার একটা বিন্দু দিয়ে গেছে, দেখো
প্রত্যেকটা সরলরেখার একটা বিন্দুগামী। এখানে হচ্ছে কমন পয়েন্ট, তাহলে এখানে কি আমি বলতে পারি যে এটা হলো এক্স অক্ষের যে সরলরেখাটা সেটা হলো 0,0 বিন্দুগামী। তার মানে আমি এভাবে লিখব যে সমাধানটা 0,0, এভাবে লিখতে পারি 0,0 বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত, এক্স অক্ষের উপরিস্থিত। এক্স অক্ষের উপরিস্থিত মানে এক্স অক্ষের যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটা 0,0 বিন্দুগামী। উপরিস্থিত বানানটা ভুল হলো। এবং এক্স অক্ষের যে সরলরেখাটা আছে এবং এক্স অক্ষের দিক অনুপাত, একটু আগে নোটে বললাম দিক অনুপাত কি হবে 1,0,0। এটা ব্র্যাকেটে রাখতেও পারো নাও রাখতে পারো, তো দিক অনুপাত আমরা ব্র্যাকেটে রাখবো না। তাহলে এবার তোমাকে বলছে এক্স অক্ষের কার্তেশীয় আকার, তাহলে কার্তেশীয় আকারটা কি হবে? কার্তেশীয় আকার এক্স মাইনাস এক্স ওয়ান, একবার লিখি, তোমাদের না লিখলেও হবে। এখানে হলো এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে বি ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই হচ্ছে সি। তো এখানে এক্স ওয়ান কোন পয়েন্টটা? এক্স ওয়ান হলো 0, তাহলে এক্স মাইনাস 0 বাই হচ্ছে এ বলতে কত? এ বলতে এখানে 1 না, এ বলতে এখানে কত 1, এ বলতে এখানে 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 0, বি বলতে এখানে কত 0 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 0 বাই হচ্ছে 0। এইভাবে আকারটা রেখে দিবে, ঠিক আছে? তাহলে এই আকারটা হচ্ছে তোমার কি কার্তেশীয় আকার। তাহলে ভেক্টর আকার, ভেক্টর আকার কি হয়? ভেক্টর আকার আমরা ডাইরেক্ট লিখবো, যেহেতু কোশ্চেন মার্ক কি 2, তাহলে ভেক্টর আকারটা কি হবে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এই যে উপরের যে বিন্দুগুলো x1 y1 z1, এইটা হলো এ ভেক্টর। তাহলে আমি লিখতে পারি 0i প্লাস 0j প্লাস 0k প্লাস টি ইন্টু বি ভেক্টর বলতে কোনটা? নিচের পয়েন্টগুলো নিয়ে ভেক্টরগুলো 1i প্লাস 0j প্লাস 0k, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার, ঠিক আছে? জি হলো বাস্তব প্যারামিটার। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক, এটা তুমি ক্যালকুলেশন করতেও পারো, এইভাবেও রেখে দিতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস বলি, যে এটা তোমাদের না প্রশ্নমালা 4-এ, এটা কিন্তু 4-এ পার্ট, হ্যাঁ, পার্ট 4 এটা শুরু করছি আমি, এর উপরে বলিনি। এবার হচ্ছে দেখো এখানে তোমরা পাবে, এগুলো কিন্তু তোমাদের কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 2 আছে, আমি লিখে নিচ্ছি এখানে। তো কি বলছে 2 নম্বর কোশ্চেনটা, কোনো সরলরেখার কার্তেশীয় সমীকরণ, কোনো সরলরেখার কার্তেশীয় সমীকরণ এরকম দেওয়া আছে, বলছে ওই সরলরেখার সমান্তরাল যে সরলরেখা পাবো সেই সরলরেখার দিক অনুপাত কত হবে? তো আমি তোমাদের একটা জিনিস আগেও বলছিলাম যে এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা। এই সরলরেখার ডিআরএস যদি a1 b1 c1 হয়, আর এই সরলরেখার ডিআরএস a2 b2 c2 হয়, তাহলে বলছে এই সরলরেখা আর এই সরলরেখার সমান্তরাল কখন হবে? যখন a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 হয়। তার মানে এই সরলরেখার ডিআরএস আর এই সরলরেখার ডিআরএস এর অনুপাত সেম হতে হবে, মানে অনুপাতটা কি হতে হবে? a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2, এরকম ফর্মে হতে হবে। এবার কি বলছে দেখো, যে এই সরলরেখার এই যে সরলরেখাটা দিয়ে রাখছে কার্তেশীয় আকারে, এই সরলরেখার সমান্তরাল যে সরলরেখাটা পাবো তার দিক অনুপাত কি হবে? তাহলে এই সরলরেখার দিক অনুপাত যা, তাহলে ওই সরলরেখার সমান্তরাল যে সরলরেখাটা পাবো তার দিক অনুপাত কি হবে? সেম হতে হবে। তার দিক অনুপাতটা কি? সেম হতে হবে। তার মানে এই সরলরেখার দিক অনুপাতটা আমরা বের করব। তাহলে প্রদত্ত সমাধানটা এখানে, প্রদত্ত সরলরেখা কি আছে? 2x মাইনাস 5/3 ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3y বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু জেড প্লাস 1 বাই হচ্ছে 6। তো দেখো তো এটা কি প্রপার কার্তেশীয় ফর্মে আছে? কার্তেশীয় ফর্মে প্রপার থাকতে গেলে কীরকম থাকতে হবে? এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে বি ইজ ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই হচ্ছে সি। প্রপার কার্তেশীয় ফর্মে কোনো একটা সরলরেখা হতে হলে এক্স ওয়াই জেড এই যে চলরাশিগুলোর সহগ সবসময় এক হতে হবে, এবং এদের যে দেখো সহগ সবসময় পজিটিভ,
নেগেটিভ হলে কিন্তু হবে না। x1 y1 z1 এগুলো নেগেটিভ হোক, এ বি সি নেগেটিভ হোক, কোনো যায় আসে না, কিন্তু এক্স ওয়াই জেড এদের যে সহগ সবসময় পজিটিভ আর 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো কে আছে, এখানে এক্স এর সহগ কত 2, তাহলে 2 থাকলে হবে না। তাহলে 2 যখন থাকবে, 2 থাকলে হবে না, তখন কি 2 দিয়ে ভাগ করে দিব, উপর নিচ 2 দিয়ে যদি ভাগ করে দিই এখানে, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস 5/2, 2 দিয়ে ভাগ করে দিলাম, বাই হচ্ছে এখানে কি 3/2, তাই না? উপর নিচ দেখো 2 দিয়ে ভাগ করে দিলাম। এইখানে কি করতে হবে, আগে একটু সাজাই। আমরা আগে কি করব, মাইনাস দিয়ে উপর নিচ গুণ করব। তাহলে মাইনাস যদি নিচে দিয়ে গুণ করি তাহলে -2, উপরে আমি গুণ করলে কি পাবো 3y - 6, কারণ আমার ওয়াইয়ের যে সহগ সবসময় সেটা পজিটিভ রাখতে হবে। এইখানে কোনো সমস্যা নাই, কারণ এখানে জেটের যে সহগ সেটা পজিটিভ 1, তাহলে z+1 বাই হচ্ছে 6, যা আছে রাখলাম। তাহলে এটা তো সাজালাম, এটা সাজানো হয়নি এখনো। তো x - 5/2 বাই হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু, দেখো এখানে -2 নিচে আসে, তাহলে উপরে দেখো y এর সহগ 3 আছে, তার মানে 3 রাখলে হবে না, তো 1 করতে হবে। তার মানে কি 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে এখানে y পাবো -6/3, সেটা কত 2, আর এখানে 3 দিয়ে ভাগ করলে -3/2, আর এটা যা আছে তাই, x+1 বাই হচ্ছে 6। তাহলে এই সরলরেখার দিক অনুপাতগুলো, a বলতে এখানে 3/2, b বলতে -2/3, আর c বলতে 6। তাহলে এই সরলরেখার সমান্তরাল কোন সরলরেখার দিক অনুপাতগুলো কি হবে, এই সরলরেখার দিক অনুপাত যা আছে তাই। তার মানে আমি বলতে যাচ্ছি যে প্রদত্ত, এইভাবে লিখবে, প্রদত্ত সরলরেখা, দুইটা সরলরেখা সমান্তরাল হবে যদি তাদের ডিআরএস গুলো কি হয়ে যায়, সেম হয়ে যায়। সমান্তরাল, দেখো এখানেও কিন্তু সরলরেখার কনসেপ্ট গুলো লাগছে আগের চ্যাপ্টারে, হ্যাঁ, দিক কোসাইন আর দিক অনুপাতে। প্রদত্ত সরলরেখার সমান্তরাল কোন সরলরেখার দিক অনুপাত, এদিকে দেখা যাচ্ছে না, ও হ্যাঁ, দিক অনুপাত কত হবে 3/2, এটা হলো এ, -2/3 আর হচ্ছে 6। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। দেখো এই চ্যাপ্টারে যদি বলো যে কোন অঙ্কটা ইম্পর্টেন্ট, তাহলে তাদের মধ্যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু আর এই অঙ্কটা না ম্যাক্সিমাম জন ভুল করে, ম্যাক্সিমাম জন। আমি যতবার ছাত্রদের খাতা দেখি তখন কিন্তু আমি দেখি যে এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম জন ভুল করে। কি বলছে দেখো, এবং এই অঙ্কটা করার জন্য আগের চ্যাপ্টারটা, এই যে সরলরেখার যে চ্যাপ্টারগুলো আছে না, এই চ্যাপ্টারগুলো বা এই 4 পার্টটা পড়ার জন্য দিক অনুপাত আর দিক কোসাইন এই চ্যাপ্টারটার কিন্তু কনসেপ্ট ভালো মতো দরকার, তবেই কিন্তু এই চ্যাপ্টারটা পারা যাবে। এবার কি বলছে, যে সরলরেখার কার্টেসীয় সমীকরণ 6x - 2 = 3y + 1 হচ্ছে 2z - 4, তার দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে কোনো একটা সরলরেখার দিক কোসাইন সমূহ নির্ণয় করব, তার মানে এল এম এন নির্ণয় করব। তাহলে দিক কোসাইন সমূহ নির্ণয় করতে গেলে যদি আমি এবিসির ভ্যালু জানি, এবিসি মানে হচ্ছে দিক অনুপাত, কোনো সরলরেখার দিক অনুপাতটা আগে বের করব। দিক অনুপাত যদি বের করতে পারি তাহলে দিক কোসাইন সহজেই কিন্তু নির্ণয় করা সম্ভব। তাহলে এই যে এখানে দেখো কার্টেসীয় আকারের যে সরলরেখার সমীকরণটা আছে, এখান থেকে আমরা এবিসি ভ্যালুটা বের করব। তাহলে কোনো সরলরেখার কার্টেসীয় সমীকরণের আকারটা কি হয়, x - x1 বাই হচ্ছে a = y - y1 বাই হচ্ছে b = z - z1 বাই হচ্ছে c। তো এই ফর্মে কি এখানে কার্টেসীয় সমীকরণটা আছে, নেই। তাহলে এটা সাজাতে হবে, কারণ দেখো এখানে x এর সহগ 6, y এর সহগ হচ্ছে 3, z এর সহগ হচ্ছে 2। তাহলে এইখানে কিন্তু একটু সাজায় নিতে হবে। ঠিক আছে, সমাধান প্রদত্ত কি দেওয়া আছে, 6x - 2 হচ্ছে 3y + 1 হচ্ছে 2z - 4। তো দেখো আমার x এর সহগ এখানে কি করতে হবে, 1 করতে হবে। তো এই টার্মটাকে 6 দিয়ে আমি ভাগ করে দেবো উপর নিচ, তাহলে 1/6 হবে এখানে, 1/6। তাহলে 1/6 হলে উপরে 6 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে এটা x - 1/3, দেখো তো বুঝতে পারলে কিনা, 2/6 মানে কি 1/3 এইখানে দেখো আমি 1/3 দিয়ে মানে 3 দিয়ে ভাগ করে দেব, 3 দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে এখানে কি হয়ে যাবে 1/3, তাই না, 1/3।
আর এইখানে কি হচ্ছে ওয়াই প্লাস 1/3 হবে। আর এখানে কি দিয়ে ভাগ করে দেবো উপর নিচ 1/2 দিয়ে, তাহলে এখানে কি হবে z-2। ঠিক আছে, z-2। আচ্ছা, যেহেতু এগুলো সমান সমান, দেখো এগুলো সমস্ত কিছু রেশিওগুলো কি সমান, তো আমি না প্রত্যেকটা টার্মে আমি এইভাবে লিখতে পারি 1/6 ইন্টু 6 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 1/3, এখানে 1/3 ইন্টু 6 ইজ ইকুয়াল টু z-2 বাই হচ্ছে 1/2 ইন্টু 6 লেখা যায়, কারণ সমান সমান আছে, সিক্সগুলো আমি তুলে দিতে পারি। 6 কেন নিলাম, কারণ হচ্ছে এই যে দ্বিগ অনুপাতগুলো যে আসে না, সেগুলো ভগ্নাংশে থাকবে না, সেগুলো একটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে দেখো কি 6 কাটবে, তাহলে এখানে কি পড়ে থাকবে 1। আর এইখানে ওয়াই প্লাস 1/3, এখানে দেখো 3 দুগুণ কি 6, 2 ইজ ইকুয়াল টু z-2 বাই হচ্ছে এখানে কি 3 থাকবে, 3 দুগুণ 6। তাহলে এখানে দেখতে পাচ্ছি কার্তেশীয় আকারটা এইখান থেকে কনভার্ট করে আমি এইভাবে নিয়ে আসলাম। আনার পর দেখো এই সরলরেখার, অতএব সরলরেখার দিক অনুপাতগুলো পেয়ে গেলাম। সরলরেখার দিক অনুপাত, কারণ দিক অনুপাত পেলাম, দিক কোসাইন পাই নাই, কিন্তু এই সবাই দেখি এইখান থেকে করে দেয়। দিক অনুপাত 1, 2, 3, তাহলে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। মানে এখানে, মানে আমি যদি ব্র্যাকেটে বলি, এখানে এ হলো হচ্ছে 1, বি হলো তোমার 2, আর সি হলো কত 3। ঠিক আছে, এবার দিক কোসাইন লাগবে, সরলরেখার দিক কোসাইন। তাহলে সরলরেখার দিক কোসাইন ধরে নেই, সরলরেখার দিক কোসাইন, এই অঙ্কটা কিন্তু দেওয়ার চান্স আছে, হ্যাঁ এই বছর ভালো করে করবে। দিক কোসাইন এখানে ধরি লিখি এল এম এন, আমরা দিক কোসাইন তো কোনো সরলরেখার এল এম এন এ ধরি, তাহলে এলটা কি করে বের করবো, এলটা আমরা এই ফর্মে বের করবো, এ বাই রুট ওভার কি, ও সরি প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই তো। আর এম কীভাবে বের করি, এম হলো প্লাস মাইনাস বি বাই রুট ওভার, এগুলো বলছিলাম কিন্তু আগের চ্যাপ্টারে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এন কীভাবে করবো, প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে নিচে কত হবে 14, তাই না? অতএব এল কী বের হবে, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 14। এম কী বের হবে, এম বের হবে হচ্ছে প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 14। এন কি বের হবে, প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 14। এই যে এটাই হলো কিন্তু সরলরেখার দিক। অতএব সরলরেখার দিক কোসাইন কি হবে, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 14 কমা প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 14 প্লাস প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 14। ঠিক আছে, এখানে একটা ভালো অঙ্ক দিছে, দেখো কি বলছে, এক্স মাইনাস 5/2 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 6/0 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 3/2। এই যে সরলরেখাটা কোন অক্ষের উপর লম্ব, যেহেতু 3Dতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ থাকবে, তাহলে ধরে নাও আমি তোমাকে বললাম যে এখানে এই দুইটা অক্ষই নিলাম, এই জেড অক্ষটা তো আমার পেনটা বরাবর থাকবে, সেই জন্য আমি জেড অক্ষটা দিয়ে বোঝাতে একটু অসুবিধা হবে। তো এক্স, ওয়াই আর জেড এখানে আঁকতে পারতাম, আঁকলাম না। ধরে নাও এটা মূলবিন্দু, তাহলে ধরে নাও এই সরলরেখাটা বলছে পারপেন্ডিকুলার মানে লম্ব, মানে ধরে নাও এই সরলরেখাটা, এটা এই অক্ষটার উপর লম্ব, না ওয়াই অক্ষটার উপর লম্ব, না জেড অক্ষটার উপর লম্ব। কি করে বুঝবো, দেখো কোনো একটা সরলরেখা বা এই সরলরেখাটা কোন অক্ষের উপর লম্ব কি করে বুঝবো, আমরা কি জানি, ধরে নাও এইটা একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই সরলরেখার যদি আমি ডিআরএস গুলো জানি যে A1 B1 C1, আর এটার যদি ডিআরএস গুলো জানি যে A2 B2 C2, তাহলে কি হবে, এই দুইটা সরলরেখা পারপেন্ডিকুলার হবে মানে লম্ব হবে কি করে, যদি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলে দেবো দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল, না এখানে লম্ব হবে। ধরে না এই সরলরেখাটার ডিআরএস হলো এইটা, এই সরলরেখা আর এই সরলরেখাটা কি পরস্পর লম্ব হবে, তাহলে এই সরলরেখার দিক অনুপাতগুলো কিন্তু জানি। দেখো এটা কার্তেশীয় আকারে আছে, কোনো সরলরেখার এটা কি কার্তেশীয় আকারে আছে, তো কার্তেশীয় আকারে যদি থাকে সরলরেখাটির দিক অনুপাতগুলো কিন্তু আমরা জানি। সমাধানটা দেখো ভালো করে, তাহলে এই সরলরেখাটার দিক অনুপাতগুলো জানি। তাহলে প্রদত্ত, এবার শুরু করি,
যে x-5/2 ইজ ইকুয়াল টু y+6/0 ইজ ইকুয়াল টু z-3/2, এই যে সরলরেখাটির দিক অনুপাত সমূহ কত? এখানে দিক অনুপাত সমূহ দেখো একদম সাজানো আছে, এক্স ওয়াই জেড সহগ হচ্ছে এক, তাই না? একদম প্রপার কার্তেশীয় ফর্মে দেওয়া আছে। দিক অনুপাত সমূহ 2, 0, 2, তাহলে a1 b1 c1 পেয়ে গেলাম। এবার আমাকে কোন সরলরেখার ডিআরএস গুলো নেব যেই ডিআরএস গুলোর সাথে এই ডিআরএস এর গুণফলটা 0 হয়ে যায়। যদি আমি এক্স অক্ষের ডিআরএস নেই, এক্স অক্ষের ডিআরএস গুলো কি 1 0 0, আর ওয়াই অক্ষের ডিআরএস গুলো কি 0 0 0 1 0, আর জেড অক্ষের ডিআরএস গুলো কি 0 0 1। তাহলে কোন অক্ষের ডিআরএস গুলো নেব যার সাথে এই সরলরেখার ডিআরএস এর এই গুণফলটা কি হয়ে যায় 0 হয়, তাহলে আমি বলে দেবো সেই অক্ষের উপর লম্ব। তাহলে দেখো এক্স অক্ষের যদি আমি নেই, এক্স অক্ষের এটা a1 এটা a2, দেখো গুণ করলে কোনোদিনও a1 a2 মানে 2 2 প্লাস 0 প্লাস 0 0 2 ইন্টু 0, তাহলে কি সেটা 0 হচ্ছে না। আমি যে ওয়াই অক্ষের নেই তখন কিন্তু দেখো 0 হয়েছে, জেড অক্ষের নিলে হবে না। তাহলে আমাকে এখন ওয়াই অক্ষের ডিআরএস গুলো দেখি তো। এখন ওয়াই অক্ষের নিতে হবে। ওয়াই অক্ষের দিক অনুপাত কি হয়? ওয়াই অক্ষের দিক অনুপাত 0 1 0। তাহলে এটা দেখো a1 b1 c1, এটা a2 b2 c2। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে a1 a2 মানে 2 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 2 ইন্টু 0, এই যে প্রোডাক্টটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এই প্রোডাক্টটা 0। ওয়াই অক্ষের ডিআরএস গুলো এইটা বাদে তুমি এক্স অক্ষের ওয়াই অক্ষের ডিআরএস দেখো গুণ করলে 0 হবে না। তাহলে আমি বলে দিব এই যে প্রদত্ত সরলরেখাটি ওয়াই অক্ষের উপর কি লম্ব। হ্যাঁ, এখানে উপর হবে, ঠিক আছে। পরে অঙ্কটা দেখো কি বলছে, x-5/3 ইজ ইকুয়াল টু y+4/7 ইজ ইকুয়াল টু z-6/2 সরলরেখাটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো। যখন 2 নম্বরের কোশ্চেনটা থাকবে না তখন কিন্তু তোমরা একটু বড় করে করবে, না হলে কিন্তু 1 নাম্বার দিবে। 2 যদি থাকে ডাইরেক্ট কার্তেশীয় আকার থেকে তুমি যদি ভেক্টর আকারে নিয়ে আসো তাহলে কিন্তু ডাইরেক্ট 1 দিবে, ডাইরেক্ট লিখলে 1 নাম্বার দিবে। এবার তুমি একটু বেশি করে করলে কিন্তু নাম্বার দিবে, কারণ প্রথম অঙ্কটাই কিন্তু আমরা ডাইরেক্ট করছিলাম। এবার কেন করছি? কারণ হচ্ছে প্রথমে আমরা কার্তেশীয় আকারটা বের করে নিলাম তখন 1 দিল, এবং কার্তেশীয় আকার থেকে ডাইরেক্ট আমি ভেক্টর আকার নিলাম তখন সেটা 1 নাম্বার দিবি, ঠিক আছে। এবার তুমি যদি কার্তেশীয় আকার থেকে কোনো অঙ্ক ভেক্টর সমীকরণে নিয়ে আসতে বলে আর সেটা 2 নাম্বার থাকে তখন কিন্তু একটু বেশি করে করতে হবে, যেভাবে আমি সূত্রে দেখালাম। তাহলে এটা বলছে কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণে নিয়ে আসতে। তাহলে কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণে নিয়ে আসতে হলে আমাদের কি করে প্রসিডিওরটা, যে কার্তেশীয় সমীকরণটা আগে লিখে নিব x-5/3 y+4/7 z-6/2, এটা সমান সমান একটা টি ধরছিলাম না, টি ধরি। এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করবে। তাহলে x-5/3 ইজ ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত পাবে? একবারে লিখছি, হ্যাঁ, 3t, আর এটা মাইনাসটা ওইদিকে গেলে 5 হয়ে যাবে, 3t প্লাস 5 হলো। y+4 হচ্ছে এটা কত? 7, আমি নিজেই বুঝতে পারতেছি না। 7 ইজ ইকুয়াল টু হচ্ছে টি। তো এখানে y কত পাচ্ছে? y পাচ্ছে 7t, 7t, হ্যাঁ 7t, -4 হবে, দেখো এইটা +4টা ওইদিকে গেল, +4। আর z-6 হচ্ছে 2 ইজ ইকুয়াল টু t, তার মানে z পাচ্ছে হচ্ছে 2t প্লাস 6। তাহলে এবার ভেক্টর সমীকরণ মানে কি? আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর, এরকম ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি দেখো শুরুটা কিন্তু এইভাবে করছিলাম যখন কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণে নিয়ে যাব। আর ভেক্টর ইজ ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। তাহলে x কত? x হলো এখানে 3t প্লাস 5i, y কত? 7t মাইনাস 4j প্লাস 2t প্লাস 6, আর হচ্ছে এখানে k।
তাহলে দেখো এবার এই আই যে কেগুলোকে একসাথে করো, তার মানে আমি বলতে চাচ্ছি এখানে দেখো 5i, আর একটা লাইন লিখি, ঠিক আছে, নাহলে অসুবিধা হবে। 3ti প্লাস 5i প্লাস 7tj মাইনাস 4j প্লাস 2tk প্লাস 6k। তো এবার এইটা আর এইটা একসাথে করব, তাহলে আমি এই দিকে লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে। তো দেখো যদি আমি সাজাই তাহলে কি হবে, 5i মাইনাস 4j প্লাস 6k হলো, প্লাস এইখানে দেখো এই যে গোল দিচ্ছি, এইটা তখনও কিন্তু গোল দিয়েছিলাম, এই যে এইটা এই তিনটের মধ্যে দেখো তো কমন কি যায়, টি যাবে কি না, টি যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কি 3i প্লাস 7j প্লাস 2k। তাহলে এই যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু দেখো এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, এইরকম ফর্মে আসলো। ইহা নির্ণয় ভেক্টর রূপ, ইহা নির্ণয় সরলরেখার ভেক্টর আকার। ঠিক আছে, তাহলে তোমরা এমসিকিউগুলো করো, 4 পার্টগুলো। নেক্সট দিন আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। আজকে অঙ্কগুলো ভালো করে দেখো, নেক্সট দিন কিন্তু আরও কিন্তু এরকম টাইপের আমরা অঙ্ক করব এবং অল্পই আছে, তোমরা কিন্তু এগুলো করো। ঠিক আছে।